আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক আহমেদ বাউনী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ। আজ নবম দশম শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার ছাত্রছাত্রীদের জন্য হিসাব বিজ্ঞান বিষয়ের লেনদেন অধ্যায় নিয়ে আলোচনা করার জন্য হাজির হয়েছি। এই লেনদেন অধ্যায় থেকে প্রতি বছরই একটা প্রশ্ন বোর্ডে আসে। এই লেনদেনকে বলা হয় হিসাব বিজ্ঞানের র ম্যাটেরিয়ালস বা কাঁচামাল বা ইনপুট। তো শুরুতেই আমরা লেনদেন সম্পর্কে একটু জেনে নেই। লেনদেন হচ্ছে ঘটনা থেকে সৃষ্ট। ঘটনা হচ্ছে দুই ধরনের, আর্থিক ঘটনা এবং অনার্থিক ঘটনা। আর্থিক ঘটনা থেকে মূলত লেনদেনের উৎপত্তি। তো অর্থের আদান প্রদান বা অর্থের মাপকাঠিতে পরিমাপ করা যায় এরূপ কোনো দ্রব্য বা সেবার আদান প্রদান হলে তখন তাকে লেনদেন বলে। লেনদেনের বিভিন্ন শ্রেণীবিভাগ আছে। অর্থের আদান প্রদানের ভিত্তিতে লেনদেনকে তিনটা ভাগে ভাগ করা যায়। এটা আমরা এই জন্য আলোচনা করতেছি কারণ সৃজনশীল প্রশ্নের 2 মার্কসের জন্য প্রায় এই প্রশ্নটা চলে আসে। তো অর্থের আদান প্রদানের ভিত্তিতে লেনদেনকে 3 ভাগে ভাগ করা যায়। 1 নম্বরে হচ্ছে নগদ লেনদেন। 2 নম্বরে হচ্ছে ধারে লেনদেন। ধারে লেনদেন। 3 নম্বরে হচ্ছে অনগদ লেনদেন। অনগদ লেনদেন। নগদ লেনদেন, ধারে লেনদেন, অনগদ লেনদেন, এটা হচ্ছে অর্থের আদান প্রদানের ভিত্তিতে। তো নগদ লেনদেন আমরা সবাই চিনি। যে লেনদেনের মাধ্যমে নগদে আদান প্রদান হয় এটাকে বলা হয় নগদ লেনদেন। অর্থাৎ নগদে মাল ক্রয়, কর্মচারীর বেতন প্রদান, ভাড়া প্রাপ্তি, অর্থাৎ নগদেই হবে, বর্তমানে নগদেই হবে, এটা হচ্ছে নগদ লেনদেন। আর ধারে লেনদেন, যে লেনদেন বর্তমানে বাকিতে বা ধারে কিন্তু ভবিষ্যতে নগদ। কথাটার অর্থ এরকম যে ধারে মাল বিক্রয়, শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো ধারে মাল বিক্রয় করা হলো। এখানে ধরো 1000 টাকা, এই লেনদেনের ফলে তুমি নগদ টাকা বর্তমানে পাওনি, অর্থাৎ বর্তমানে হচ্ছে বাকিতে। কিন্তু এই ধারে বিক্রয় একটা শর্ত থাকে 2 মাস 3 মাস, যেমন লেখা থাকে 2/10 নিট 30, অর্থাৎ 10 দিনের মধ্যে টাকা পরিশোধ করতে পারলে 2% ছাড় পাবে, না হয় অবশ্যই 30 দিনের মধ্যে পরিশোধ করতে হবে। অর্থাৎ ভবিষ্যতে আমরা যার কাছ থেকে বিক্রি করছি তার কাছ থেকে ভবিষ্যতে টাকা পাবো, তখন এটা নগদ হবে। এটাকে বলা হয় ধারে লেনদেন। আর অনগদ লেনদেন হচ্ছে বর্তমানেও, যে লেনদেনের ফলে বর্তমানেও টাকা পাওয়া যাবে না, ভবিষ্যতে পাওয়া যাবে না। বর্তমানেও নগদ নয়, বর্তমান প্লাস ভবিষ্যৎ নগদ নয়, এটা হচ্ছে অনগদ লেনদেন। অর্থাৎ যে লেনদেনের ফলে বর্তমানেও টাকা পাওয়া যাবে না, ভবিষ্যতেও পাওয়া যাবে না, কখনোই পাওয়ার সম্ভাবনা নাই, এটাকে বলা হয় অনগদ লেনদেন। যেমন বিনামূল্যে পণ্য বিতরণ অনগদ লেনদেন। পণ্য উত্তোলন অনগদ লেনদেন। বিনামূল্যে পণ্য বিতরণের 2টা পক্ষ, একটা হচ্ছে বিজ্ঞাপন আর একটা হচ্ছে ক্রয়। এটা হচ্ছে বিনামূল্যে পণ্য বিতরণ, এটা বর্তমানেও পাওয়া যাবে না, ভবিষ্যতে টাকা পাওয়ার সম্ভাবনা নাই, এই কারণে এটাকে বলা হয় অনগদ লেনদেন। যাই হোক, এই নগদ লেনদেন, ধারে লেনদেন আর অনগদ লেনদেন আলোচনা করার আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যখন ক নম্বর প্রশ্নে চাবে যে উপযুক্ত তথ্য হতে অনগদ লেনদেনের পরিমাণ খুঁজে বের করো।
তখন আমাদের খুঁজে বের করতে হবে। ধারে লেনদেনের পরিমাণ খুঁজে বের করতে বললে বের করতে হবে, বা পরিমাণটা বের করতে হবে, নগদ লেনদেনের পরিমাণ বের করতে হবে। এই জন্য আমরা মূলত এটা জেনে নিলাম। এবার আসি হিসাব অর্থাৎ লেনদেন চিনতে হলে আমাদের একটু হিসাব সম্পর্কে ধারণা নিয়ে তারপর লেনদেনের অঙ্কগুলো মোটামুটি সলভ করতে হয়। এজন্য আমরা জানব হিসাব হলো লেনদেনের সংক্ষিপ্ত ও শ্রেণীবদ্ধ বিবরণী। অর্থাৎ আমি 1 তারিখে নগদ 10,000 টাকা পেলাম, আবার 5 তারিখে কাউকে 5,000 টাকা দিলাম, আবার নগদ টাকা পেলাম। অর্থাৎ মাস শেষে আমার নগদের নিট পরিমাণ জানার জন্য যে শ্রেণীবদ্ধ বিবরণীটা আমরা তৈরি করব এটাকে বলা হয় হিসাব। এই হিসাব আধুনিক পদ্ধতিতে 5 প্রকার। আধুনিক পদ্ধতিতে হিসাবের উপাদান 5টি। আধুনিক পদ্ধতিতে হিসাব 5 প্রকার। নাম্বার 1 সম্পদ, নাম্বার 2 দায়, আয়, ব্যয়, মালিকানা সত্ত্ব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো সম্পদ হচ্ছে অর্থনৈতিক বস্তু যা ব্যবসার কাজে ব্যবহৃত হয়। অর্থাৎ ভবিষ্যতে দায় মেটানোর জন্য যা থাকে ওটাকেও সম্পদ বলে। আর দায় হচ্ছে দেনা, যা একটা নির্দিষ্ট সময় পরে আমাদের অবশ্যই পরিশোধ করতে হবে। যেমন বাকিতে মাল ক্রয় করেছি, ভবিষ্যতে টাকা পরিশোধ করতে হবে। কর্মচারীর বেতন পরিশোধ করি নাই কিন্তু অপরিশোধিত আছে, তাহলে পরিশোধ করতে হবে। ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেছি, নির্দিষ্ট সময় শেষে পরিশোধ করতে হবে, এটাকে বলা হয় দায়। এরকম দায়ের অগণিত উদাহরণ আছে। আয় হচ্ছে কোনো পণ্য বা সেবার বিনিময় প্রাপ্ত অর্থ বা প্রাপ্য অর্থকে আয় বলে। অর্থাৎ আমি পণ্য বিক্রি করেছি, বিনিময়ে টাকা পাবো, এটাকে বলা হয় আয়। ব্যয় হচ্ছে পণ্য বা সেবার বিনিময় প্রদত্ত অর্থকে ব্যয় বলে। পণ্য বা সেবার বিনিময়, আমি কারো কাছ থেকে মাল ক্রয় করেছি, বিনিময়ে টাকা দিতে হবে, এটা আমার ব্যয়, বা টাকা দিয়েছি, এটা আমার ব্যয়। অথবা আমি কারো বাড়িতে ভাড়া থাকতেছি, বিনিময়ে ভাড়া দিতে হবে আমাকে, এটাও আমার ব্যয়। অর্থাৎ সুবিধা গ্রহণের বিনিময়ে প্রদত্ত অর্থকে ব্যয় বলে। এরকম ব্যয়ের অগণিত উদাহরণ আছে। আর মালিকানা সত্ত্ব, মালিকের দাবি বা অধিকারকে মালিকানা সত্ত্ব বলে। মালিকের দাবি বা অধিকারকে মালিকানা সত্ত্ব বলে। যেমন আমরা জানি হিসাব সমীকরণ হচ্ছে L+E। মোট সম্পদ যদি 10,000 টাকা হয় আর এখানে বহির্দায় 4,000 টাকা হলে মালিকানা সত্ত্ব হবে 6,000 টাকা। অর্থাৎ মোট সম্পদ থেকে বহির্দায় বাদ দিলে যেটা থাকে এটাকে মালিকানা সত্ত্ব বলে। অনেকে এভাবেও সংজ্ঞা বলে থাকে। অর্থাৎ মোট সম্পদ থেকে তৃতীয় পক্ষের দাবি বা বহির্দায় বাদ দিলে যা থাকে এটাকে মালিকানা সত্ত্ব বলে। এই যে আমরা 5 প্রকার হিসাব জানলাম, এই হিসাবের প্রত্যেকটার আবার একটা বিপরীত হিসাব আছে। যেমন সম্পদের বিপরীত আছে, এটাকে বলা হয় বিপরীত সম্পদ। বিপরীত সম্পদ, বিপরীত সম্পদ কি, এটা কেন কাজে লাগে, আমাদের অঙ্ক করতে কি কাজে লাগবে, এজন্য আমাদের মূলত আলোচনা করা। যেমন পুঞ্জীভূত অবচয়, অর্থাৎ যেই সম্পদের ফলে সম্পদ হ্রাস পায় এটাকে বলা হয় হলো বিপরীত সম্পদ, পুঞ্জীভূত অবচয়। পুঞ্জীভূত অবচয় একটা বিপরীত সম্পদের উদাহরণ। দায়ের একটা উদাহরণ হচ্ছে পাওনাদারের বাট্টা সঞ্চিতি। পাওনাদারের বাট্টা সঞ্চিতি। আয়ের উদাহরণ হচ্ছে বিপরীত আয় হচ্ছে বিক্রয় ফেরত। বিক্রয় হচ্ছে আয়, বিক্রয় ফেরতের ফলে আয় হ্রাস পায়, এটা হলো বিপরীত আয়। ক্রয় ফেরত বা ক্রয় বাট্টা। মালিকানা সত্ত্বর বিপরীত হচ্ছে উত্তোলন, অর্থাৎ বিপরীত মালিকানা সত্ত্ব, উত্তোলন, আয়কর, জীবন বীমা, প্রিমিয়াম। অর্থাৎ এই বিষয়গুলো আমাদের জানতে হবে। এই কারণে হিসাব সমীকরণের প্রভাব দেখানোর জন্য তখন এই বিপরীত সম্পদ, বিপরীত আয়, বিপরীত দায়, বিপরীত
ব্যয় বিপরীত মালিকানা সত্ত্ব এটার কী প্রভাব পড়ে এটা জানার জন্য মূলত বিপরীত আইটেমগুলো জেনে নিতে হয়। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা হিসাব সম্পর্কে একটু ধারণা নিয়ে নিলাম। এবার আসো হিসাব সমীকরণ। হিসাব সমীকরণ হচ্ছে যেটাকে অ্যাকাউন্টিং ইকুয়েশন বলা হয়, এ ইকুয়াল টু এল প্লাস ই। এটা হচ্ছে হিসাব সমীকরণ। আমরা নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এ ইকুয়াল টু এল প্লাস ই পড়ব, আর একাদশ শ্রেণী দ্বাদশ শ্রেণীতে গিয়ে আমরা ওই পড়ব। অর্থাৎ আমাদের নবম দশম শ্রেণীর বইতে এ ইকুয়াল টু এল প্লাস ই দেওয়া আছে, আর অন্য জায়গায় ওই দেওয়া আছে। ওই মানে হচ্ছে অনার্স ইকুইটি, আর শুধু ই এটাও মালিকানা সত্ত্বে, এটাকে বলা হয় ইকুইটি। তো যাই হোক, এ হলো অ্যাসেট, এল হচ্ছে লায়াবিলিটিস, ই হচ্ছে ইকুইটি। এটার ডিটেলস ব্যাখ্যা এর আগের ক্লাসে আমি দিয়েছি, জাস্ট এজন্য আর দীর্ঘায়িত করব না। এটা হচ্ছে হিসাব সমীকরণ। আমরা একটু লিখে নেই, হিসাব সমীকরণ অ্যাকাউন্টিং ইকুয়েশন বলা হয়, অর্থাৎ মৌলিক হিসাব সমীকরণ হচ্ছে এটা। আর এটার এই ওই এটা 4টা উপাদান দ্বারা প্রভাবিত হয়। ওই বা ই হচ্ছে 4টা উপাদান দ্বারা প্রভাবিত হয়। এই দুইটা উপাদান হচ্ছে, এদিকে রাখলাম আমরা আয়, আর একটা হচ্ছে মূলধন, আর এটা হচ্ছে ব্যয় উত্তোলন। আমরা একটু ভাগ করে লিখলাম, অর্থাৎ এই ইকে 4টা উপাদান দ্বারা প্রভাব বিস্তার করে। তো 2টা উপাদানের ফলে ই বাড়ে, আর 2টা উপাদানের ফলে ই কমে, হ্রাস পায়। তো আমাদের এটা একটু মনে রাখতে হবে। আয় আর মূলধনের ফলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, ব্যয় এবং উত্তোলনের ফলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। এখন এই হিসাব সমীকরণ হলো সম্পদ, দায় ও মালিকানা সত্ত্বের এর মাধ্যমে গাণিতিক সম্পর্ক প্রকাশের মাধ্যম। অর্থাৎ সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব এর মধ্যকার গাণিতিক সম্পর্ক প্রকাশের মাধ্যমকে হিসাব সমীকরণ বলে। অর্থাৎ একটা নির্দিষ্ট সময় প্রত্যেকটা লেনদেনের ফলেই মোট সম্পদ সমান সমান মোট দায় প্লাস মালিকানা সত্ত্বের সমান হবে। এটা প্রকাশ করার মাধ্যমটাই হচ্ছে হিসাব সমীকরণ। এবার এই ইকে ভেঙে, যেহেতু ইতিপূর্বে আমরা বলেছি 4টা উপাদান দ্বারা ই প্রভাব বিস্তার করে, সি প্লাস আর মাইনাস ইএক্স মাইনাস ডি। এই ইকে ভেঙে হচ্ছে 4টা উপাদান লিখলাম। এটার নাম হচ্ছে বর্ধিত রূপ, হিসাব সমীকরণের বর্ধিত রূপ। বর্ধিত রূপ তো হিসাব, অর্থাৎ বর্ধিত হিসাব সমীকরণ। তাহলে বর্ধিত হিসাব সমীকরণের উপাদান হলো 1, 2, 3, 4, 5, 6। অনেক সময় অবজেক্টিভে চলে আসে বর্ধিত হিসাব সমীকরণের উপাদান কয়টি, উত্তর হবে 6টি। এটা হচ্ছে মূলধন মানে ক্যাপিটাল, আয় হচ্ছে রেভিনিউ মানে আয়, এক্সপেন্স অর্থাৎ ব্যয়, ড্রয়িংস মানে উত্তোলন। ইতিপূর্বে এগুলো আমরা আলোচনা করছি, আয়, ব্যয়, উত্তোলন। মূলধনটা আলোচনা করা, মালিক ব্যবসার জন্য ব্যবসা প্রতিষ্ঠানে যা কিছু বিনিয়োগ করে তাই হলো মূলধন। যেমন নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো, আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করা হলো, স্ত্রীর গহনা বিক্রি করে ব্যবসায় বিনিয়োগ করলেন, এগুলো সবই হচ্ছে মূলধন। আর উত্তোলন হচ্ছে মালিক ব্যবসা থেকে যা কিছু গ্রহণ করে নিজ প্রয়োজনে, এটাকে বলা হয় উত্তোলন। তো আমরা এখন বর্ধিত হিসাব সমীকরণের উপাদান জানলাম, এবং মালিকানা সত্ত্বের উপর 4টি উপাদান প্রভাব বিস্তার করে, এগুলো আমরা জানলাম। এখন হিসাব সমীকরণের প্রভাব কিভাবে দেখাতে হয়, এ ইকুয়াল টু এল প্লাস ই, প্রভাব কিভাবে দেখাতে হয় এটা আমি এখন তোমাদের একটা গোপন কৌশল বলে দিব। অর্থাৎ যদি কোনো উপাদান দ্বারা হিসাব সমীকরণের
দুই দিক পরিবর্তন হয় তাহলে একরকম নিয়ম, আর যদি এক দিক পরিবর্তন হয় তাহলে আর এক নিয়ম। যেমন নগদে পত্র ক্রয়, নগদে আসবাবপত্র ক্রয়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে নগদে আসবাবপত্র ক্রয় ধরো 1000 টাকা, এখানে দুইটা পক্ষ এভাবে খুঁজে বের করবা যে নগদে আসবাবপত্র ক্রয় কি করা হয়েছে, কি দ্বারা করা হয়েছে, কি করা হয়েছে, কি দ্বারা করা হয়েছে। আসবাবপত্র ক্রয় করা হয়েছে, তাহলে আসবাবপত্র একটা হিসাব, কি দ্বারা ক্রয় করা হয়েছে, নগদান একটা হিসাব, অর্থাৎ দুইটা হিসাব আমরা এখানে পেয়ে গেলাম। এখন আসবাবপত্র হলো সম্পদ, এর উপাদান, নগদ টাকা সম্পদ, এর উপাদান, অর্থাৎ এখানে হিসাব সমীকরণের এক দিক পরিবর্তন হয়েছে। আবার ধরো পণ্য ক্রয়, নগদে পণ্য ক্রয়। তো নগদে পণ্য ক্রয় করা হলে আমাদের আগের মতো কি করা হয়েছে, কি দ্বারা ক্রয় করা হয়েছে, কি করা হয়েছে, কি দ্বারা করা হয়েছে, তাহলে ক্রয় করা হয়েছে, ক্রয় একটা হিসাব, আর কি দ্বারা ক্রয় করা হয়েছে, নগদ একটা হিসাব, অর্থাৎ দুইটা হিসাব আমরা পেয়ে গেলাম। এখন ক্রয় হিসাব হচ্ছে ব্যয়, ইতিপূর্বে আমরা পড়ছি, আর নগদ হচ্ছে সম্পদ, অর্থাৎ একটা হচ্ছে এর উপাদান, অর্থাৎ এখানে আরেকটা হচ্ছে ব্যয়, তাহলে ব্যয়ের উপাদান হচ্ছে ই, অর্থাৎ এখানে ব্যয়, আর এখানে হলো সম্পদ। এখন দেখো, প্রথম লেনদেনের ফলে আমার হিসাব সমীকরণের এক দিক পরিবর্তন হয়েছে, দ্বিতীয় লেনদেনের ফলে হিসাব সমীকরণের দুই দিক পরিবর্তন হয়েছে। যদি হিসাব সমীকরণের এক দিক পরিবর্তন হয় তাহলে তোমরা মনে রাখবা বিপরীত হবে, একটা প্লাস হইলে আরেকটা মাইনাস। যেমন আসবাবপত্র ক্রয় করা হয়েছে, তাহলে তোমার আসবাবপত্র হচ্ছে বেড়েছে প্লাস, আর 1000 টাকা, নগদ টাকা হচ্ছে চলে গেছে মাইনাস 1000 টাকা, অর্থাৎ একটা প্লাস আরেকটা মাইনাস হয়েছে। আবার নগদে পণ্য ক্রয় করা হয়েছে, এখানে সম্পদ দিকে নগদ টাকা হ্রাস পেয়েছে, এখানে টাকার পরিমাণ আমি দিয়ে দিলাম ধরো 1000 টাকা, আর মালিক, তাহলে এদিকে মাইনাস হয়েছে, এদিকে যা ওইদিকেও তা, অর্থাৎ মালিকানার সত্ত্বের ঘরও মাইনাস। অর্থাৎ যদি হিসাব সমীকরণের দুই দিক পরিবর্তন হয় তাহলে বাম দিকে প্লাস হলে ডান দিকেও প্লাস, বাম দিকে মাইনাস হলে ডান দিকেও মাইনাস, অর্থাৎ হিসাব সমীকরণের দুই দিক পরিবর্তন হইলে বাম দিকে যা ডান দিকে তা, আর এক দিক পরিবর্তন হইলে একটা প্লাস আর একটা মাইনাস। এই রুলসটা অলওয়েজ আমাদের মনে রাখতে হবে, তাহলে আমরা যে কোনো উপাদানই এভাবে প্রয়োগ দেখাইতে পারবো, অর্থাৎ একটা পারলে আরেকটা পারা যাবে। তখন আমরা একটু দেখে নেই যে কীভাবে পারবো। বেতন প্রদান, ধরো বেতন প্রদান, তাহলে এখানে দুইটা পক্ষ হচ্ছে, একটা বেতন আর একটা হচ্ছে বেতন নগদান। তাহলে তুমি মনে করলা যে আমি বেতন দিলাম, তাহলে নগদ টাকা কি আমার হ্রাস পেল, অর্থাৎ নগদ টাকা হচ্ছে এর উপাদান, এ হ্রাস। তাহলে এখানে যদি আমি মাইনাস করি, এখানে ধরো 1000 টাকা, হিসাব সমীকরণের দুই দিক পরিবর্তন হয়েছিল, তাহলে এখানে মাইনাস হলে এদিকেও মাইনাস, এদিকে কার উপাদান, বেতন হচ্ছে ব্যয়, ব্যয়ের উপাদান, অর্থাৎ এখান থেকে মাইনাস। তাহলে একটা পারলে আরেকটা অটোমেটিক্যালি পারা যাচ্ছে। তো এইভাবে আমরা হিসাব সমীকরণের প্রয়োগ দেখাবো। এখন প্রায় প্রশ্নে বলে লেনদেনগুলোর হিসাব সমীকরণের প্রভাব দেখাও, সেটা কিভাবে দেখাইতে হয় আমি একটু আমাদের বইয়ের সৃজনশীল একের গতে আছে লেনদেনগুলোর হিসাব সমীকরণের প্রভাব দেখাও। সেই ক্ষেত্রে আমাদের ঘর সিলেক্ট করতে হয়, আগে এন্ট্রিগুলো দেখে নিতে হয়, তারপর ঘর সিলেক্ট করতে হয়। যেমন এখানে আমি লিখেছি রিফাত এন্টারপ্রাইজের লেনদেনগুলো নিম্নরূপ।
ডিসেম্বর 1, 2019 সাল 5 লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। ব্যাংক হিসাব খোলা হলো 50,000 টাকা জমা দিয়ে, ধারে পণ্য ক্রয় করা হলো 25,000 টাকা দিয়ে, নগদে পণ্য বিক্রয় করা হলো 45,000 টাকা, পাওনাদারকে পরিশোধ 15,000 টাকা, আসবাবপত্র ক্রয় করা হলো 50,000 টাকা। তো যে উদ্দীপকটা থাকবে এখানে লেনদেনগুলো থেকে কয়টা হিসাব হয় এটা তোমাকে আগে খুঁজে বের করতে হবে, তারপর ঘর সিলেক্ট করতে হবে। যেমন 1 তারিখেরটা হচ্ছে 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। কি করা হলো? নগদান আর মূলধন। আমরা একটু ঘর সিলেক্ট করি, 1 মিনিট লাগবে আমাদের। A = L + E। এখানে নগদ হচ্ছে এর উপাদান, তাহলে এখানে নগদ লিখলাম। আর মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্বের উপাদান। তারপর 2 তারিখ ব্যাংকে হিসাব খোলা হলো 50,000 টাকা দিয়ে, তাহলে ব্যাংকে হিসাব খুললে ব্যাংক হিসাব আর নগদান হিসাব কি করা হয়েছে? ব্যাংক হিসাব খোলা হয়েছে। ব্যাংক হিসাব একটা হিসাব কি দ্বারা খোলা হয়েছে? নগদ টাকা। নগদান একটা হিসাব, অর্থাৎ ব্যাংক হিসাব আর নগদান হিসাব দুইটাই হলো সম্পদ এর উপাদান। তাহলে ইতিপূর্বে আমরা নগদ লিখেছি, এই কারণে এই নগদের মধ্যে আসবে, আর নতুন করে ব্যাংক হিসাব লিখলাম। এরপরে 3 তারিখ চলে গেল। 5 তারিখে ধারে পণ্য ক্রয় হিসাব আর হলো পাওনাদার হিসাব। ক্রয় হিসাব হচ্ছে ব্যয়। আমরা ইতিপূর্বে শিখেছি আয়, ব্যয়, মূলধন, উত্তোলন, এই 4টা হচ্ছে মালিকানা সত্ত্বের উপাদান। তাহলে এই ব্যয়ের ফলে এটা মালিকানা সত্ত্বের মধ্যে আসলো, টিক দিলাম। আর পাওনাদার কি? এল, দায়। এখানে পাওনাদার। এরপরে নগদে পণ্য বিক্রয়, এটা হচ্ছে 7 তারিখ। নগদান আর হলো বিক্রয়। আমরা ইতিপূর্বে জেনেছি নগদান হলো সম্পদ, অর্থাৎ এর উপাদান। এই যে এখানে নগদ আছে, এখানে লিখব। আর বিক্রয় হচ্ছে আয়, পণ্য বা সেবার বিনিময়ে প্রাপ্ত অর্থ হচ্ছে আয়। তাহলে বিক্রয় হিসাব হচ্ছে আয়। তাহলে আয়, ব্যয়, মূলধন, উত্তোলন, এগুলো হচ্ছে মালিকানা সত্ত্বের উপাদান, সুতরাং এখানে চলে আসলো। এরপরে পাওনাদারকে পরিশোধ 20 তারিখ। পাওনাদার হিসাব আর নগদান হিসাব। নগদান হচ্ছে এর উপাদান, এখানে চলে আসলো। আর পাওনাদারের উপাদান এখানে এল, অর্থাৎ এলের মধ্যে ঘর আছে, ডাবল করে ঘর করার দরকার নেই। 31 তারিখ আসবাবপত্র ক্রয়। আসবাবপত্র হিসাব আর কি দিয়ে ক্রয় করেছি? নগদ টাকা, নগদান হিসাব। তাহলে আসবাবপত্র হচ্ছে সম্পদ, এখানে আমরা আসবাবপত্রের ঘর দেই। আর নগদ টাকা তো এখানে আছেই, অর্থাৎ সম্পদ দিকে 3টা ঘর, আর দায় প্লাস মালিকানা সত্ত্বের দিকে 2টা ঘর, এই মোট 5টা ঘর হবে। এই ঘরগুলো আগে সিলেক্ট করে নিতে হবে। তাহলে হিসাব সমীকরণের প্রভাব দেখাতে হলে আমাদের প্রথম কাজ হচ্ছে ঘর সিলেক্ট করা। আমরা ইতিপূর্বে ঘর সিলেক্ট করে ফেললাম। এখন আমরা একটু ঘর আঁকবো। আঁকার জন্য প্রথমে তারিখ, ব্যালেন্স বা উদ্বৃত্ত 3টা সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। এখানে তারিখ থাকলে তারিখ, কর্মিক নং থাকলে কর্মিক নং। তারিখ, উদ্বৃত্ত A = L + E। এখানে যে কটা সম্পদ আমরা ইতিপূর্বে 3টা সম্পদের নাম পেয়েছিলাম, একটা হচ্ছে নগদ, তারপরে পেয়েছি ব্যাংক হিসাব, একটা পেয়েছি আসবাবপত্র। দায়ে পেয়েছিলাম পাওনাদার, আর এখানে হচ্ছে মালিকানা সত্ত্ব, অর্থাৎ মালিকানা
এখানে লিখব মন্তব্য। মন্তব্য এখানে অনেক সময় বলা থাকে লেনদেনগুলোর হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও বা প্রমাণ করো যে A = L + E। প্রভাব বিবরণী ছকে বা টেবুলার ছকে এভাবে বলে দিতে পারে। তো এভাবে আমাদের প্রথমে ঘরটা সিলেক্ট হয়ে গেল। এখন ওই রুলস অনুযায়ী আমরা এখন এগুলা প্রয়োগ করব। প্রথমে 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। এখন এখানে দেখতে হবে এই যে দুইটা পক্ষ আসছে, হিসাব সমীকরণের একদিক পরিবর্তন হয়েছে না দুই দিক পরিবর্তন হয়েছে। নিশ্চয় তোমরা জানো 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলে একদিকে হচ্ছে নগদান হিসাব আর একদিকে হচ্ছে মূলধন হিসাব। তাহলে নগদান হিসাব হচ্ছে এর উপাদান আর মূলধন হচ্ছে মালিকানা সত্ত্বের উপাদান, অর্থাৎ দুই দিক পরিবর্তন হয়েছে। এখন দুই দিক পরিবর্তন হলে নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করলো, ব্যবসা কি হলো? নগদ টাকা বৃদ্ধি না হ্রাস? নিশ্চয় তোমরা উত্তর দিবে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ নগদের ঘরে প্লাস 5 লাখ বা 50,000 যেটাই হোক না কেন অ্যামাউন্ট এখানে লিখলা। তাহলে এদিকে যদি বৃদ্ধি পায়, দুই দিক পরিবর্তন হলে রুলসটা ছিল সম্পদ দিকে প্লাস হলে দায় দিক প্লাস মালিকানা সত্ত্বের দিকেও প্লাস, বা এদিক মাইনাস হলে এদিকেও মাইনাস। যেহেতু সম্পদ দিকে প্লাস হয়েছে তাহলে মালিকানা সত্ত্বের দিকেও আমরা প্লাস করে দিব চোখ বন্ধ করে। আর এখানে সমান সমান চিহ্ন দিবা, এখানে প্লাস দিবা, আর এখানে তারিখটা যে সাল থাকবে আগে, তারপরে ডিসেম্বর 1 আমরা হলো এই তারিখ সোজা লেনদেনটা ইনপুট দিব। তো ইনপুট দেওয়ার পর আমাদের পরের কাজ হচ্ছে একটা সোজা দাগ দিব। সোজা দাগ দিয়ে এখানে মন্তব্যের ঘরে লিখব যে উপাদানগুলো মালিকানা সত্ত্বর ঘরে আসবে, এটাই শুধু আমরা মন্তব্য লিখব। এরপরে দ্বিতীয় লেনদেন, ব্যাংক হিসাব খোলা হলো। ব্যাংক হিসাব খোলা হলে কি করা হলো? ব্যাংক হিসাব করা হলো। ব্যাংক একটা হিসাব, আর কি দ্বারা খোলা হয়েছে? নগদ টাকা, নগদান একটা হিসাব, অর্থাৎ ব্যাংক হিসাবও সম্পদ, নগদান হিসাবও সম্পদ। তাহলে হচ্ছে হিসাব সমীকরণের একদিক পরিবর্তন হয়েছে। আমরা জানি একদিক পরিবর্তন হলে একটা প্লাস আর একটা মাইনাস। এখন কোনটা প্লাস করব কোনটা মাইনাস করব? দেখো, ব্যাংকে টাকা জমা দিয়ে হিসাব খোলা হলো, তাহলে নিশ্চয় আমাদের ব্যবসার নগদ টাকা হ্রাস পেয়েছে, অর্থাৎ নগদের ঘরে মাইনাস আর ব্যাংকের ঘরে প্লাস। তাহলে আমরা এখন তারিখ দিব 3 তারিখ। দেওয়ার আগে ব্যালেন্সটা একটু আবার এই দাগ সোজা নিচে নামাই দিব। সমান সমানের ঘরে সমান সমান নামাই দিয়ে আমরা 3 তারিখ লিখব। এখানে নগদের ঘরে মাইনাস, আর ব্যাংকের ঘরে প্লাস, সমান সমান প্লাস, আবার সেম রুলসে দাগ দেওয়ার পরে এখন কিন্তু মন্তব্যের ঘরে আমরা কিছু লিখতে পারতেছি না। কেন লিখতে পারতেছি না? কারণ আমাদের মালিকানা সত্ত্বের ঘরে এখানে প্রভাব পড়েনি। তো আবার রেজাল্ট ফলাফল নামাতে হবে, এখানে উদ্বৃত্ত লিখে দিতে হবে। এখানে আবার উদ্বৃত্ত 4,50,000 টাকা, এখানে হচ্ছে যা আছে তাই নেমে যাবে, সমান সমান চিহ্ন, প্লাস চিহ্ন, 50,000, 5 লাখ টাকা, অর্থাৎ দুই দিকই এখনও সমান আছে। তারপরে 5 তারিখের ধারে পণ্য ক্রয়। এখানে দুইটা হিসাব হচ্ছে, একটা হচ্ছে ক্রয় হিসাব আর হচ্ছে পাওনাদার হিসাব, অর্থাৎ হিসাব সমীকরণের একদিক পরিবর্তন হবে। কেন একদিক পরিবর্তন হবে? ক্রয় হিসাব হচ্ছে ব্যয়, তাহলে আমরা জানি মূলধন, আয়, ব্যয়, উত্তোলন এগুলো হচ্ছে মালিকানা সত্ত্বের উপাদান, আর পাওনাদার হচ্ছে দায়ের উপাদান। তাহলে অর্থাৎ ডান দিক পরিবর্তন হয়েছে। একদিক পরিবর্তন হলে একটা প্লাস আর একটা মাইনাস। যেহেতু আমরা ক্রয় করেছি অর্থাৎ ব্যয় হয়েছে, আমরা জানি ব্যয় এবং উত্তোলনের ফলে মালিকানা সত্ত্ব হচ্ছে হ্রাস পায়, তাহলে এই ঘরে হ্রাস, তাহলে বিপরীত ঘরে কি হবে? প্লাস।
অর্থাৎ একটা প্লাস আর একটা মাইনাস। কত টাকা ক্রয় করা হয়েছে ধারে করে আবার বলি, অর্থাৎ আমাদের ডান দিক পরিবর্তন হয়েছে। ডান দিক পরিবর্তন হইলে অর্থাৎ হিসাব সমীকরণের যদি একদিক পরিবর্তন হয় তাহলে একটা প্লাস আর একটা মাইনাস। তো আমরা এখন একটাকে ধরি, যেমন ক্রয় হিসাব হচ্ছে ব্যয়। ইতিপূর্বে আমরা শিখেছিলাম ব্যয় এবং উত্তোলনের ফলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। তাহলে এখন মালিকানা সত্ত্বর ঘরে ক্রয়ের ফলে হ্রাস করে দিলাম। কত টাকা? 25,000 টাকা। যদি হ্রাস করে দেই তাহলে অন্যদিকে প্লাস হবে, অর্থাৎ পাওনাদারের ঘরে প্লাস হবে। এখন আবার আমরা সরাসরি এটা দাগ দিব, সোজা দাগ দিয়ে ব্যালেন্স নামাবো। 4,50,000 50,000 ইকুয়াল টু 25,000, তারপরে প্লাস 4,75,000। এখন এখানে একটু আমরা লিখে দিব ক্রয় ব্র্যাকেটে ব্যয়। এরপরে 7 তারিখে নগদে পণ্য বিক্রয় 45,000 টাকা। 7 তারিখ, এটা উদ্বৃত্তটা লিখে দিব, অর্থাৎ দাগ দেওয়ার পরে যে রেজাল্ট আনবে এটাই হলো উদ্বৃত্ত। এখন 7 তারিখে নগদে পণ্য বিক্রয়, নিশ্চয় দুইটা পক্ষ কি করা হয়েছে? বিক্রয় করা হয়েছে। বিক্রয় একটা পক্ষ, কি দ্বারা বিক্রয় করা হয়েছে? নগদ। নগদ একটা পক্ষ। এই নগদ হচ্ছে এর উপাদান আর বিক্রয় হচ্ছে ই এর উপাদান। কেন ই এর উপাদান? বিক্রয় হচ্ছে আয়, অর্থাৎ আয় এবং মূলধনের ফলে মালিকানা সত্ত্ব বাড়ে, অর্থাৎ মালিকানা সত্ত্বর ঘরে প্লাস, আর নগদ টাকা বেড়েছে প্লাস। এটা নগদ টাকা মালিকানা সত্ত্বর ঘরে যেহেতু আমরা প্লাস করছি, আমাদের নিশ্চয় সম্পদ দিকেও প্লাস করতে হবে। অর্থাৎ এই লেনদেনের ফলে হিসাব সমীকরণের দুই দিক পরিবর্তন হয়েছে, আর দুই দিক পরিবর্তন হইলে বাম দিকে যা ডান দিকেও তা। অর্থাৎ আমরা বিক্রয়কে ধরেছি আয় বৃদ্ধি পাইছে, এই কারণে মালিকানা সত্ত্ব বৃদ্ধি, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। তাহলে নগদ টাকাও বৃদ্ধি পেয়েছে। বিক্রয় ব্র্যাকেটে আয় লিখে দিলাম। এখন যোগ করলে 4,95,000 হয়, অর্থাৎ এখানে হলো 50,000, এখানে এখানে শূন্য শূন্য 5 5 10 শূন্য হাতে 1 1 7 8 12 2 হাতে 1 5,20,000 টাকা। অর্থাৎ প্রত্যেকটা লেনদেন পোস্টিং দেওয়ার পরে আমাদের ইকুয়াল টু চিহ্ন এবং প্লাস চিহ্ন দিয়ে আসতে হবে। এরপরে সর্বশেষ আমি দিয়েছি 20 তারিখ, সর্বশেষ না, এরপরে আরেকটা আছে পাওনাদারকে পরিশোধ। পাওনাদারকে যদি পরিশোধ করি, কি পরিশোধ করা হয়েছে? নগদ টাকা, অর্থাৎ নগদান একটা হিসাব, আর কি দ্বারা বা কাকে? পাওনাদার একটা হিসাব, অর্থাৎ নগদ টাকা হচ্ছে এর উপাদান, পাওনাদার হচ্ছে এল এর উপাদান। হিসাব সমীকরণের দুই দিক পরিবর্তন। তাহলে দুই দিক পরিবর্তন হলে বাম দিকেও যা ডান দিকেও তা। তো একটা চিন্তা করো, পাওনাদারকে পরিশোধ করেছি, তাহলে কি আমার নগদ টাকা হ্রাস পেয়েছে না বৃদ্ধি পেয়েছে? নিশ্চয় উত্তর দিবে হ্রাস পেয়েছে, অর্থাৎ সম্পদ দিকে মাইনাস, তাহলে দায়ের দিকেও মাইনাস। তো আমরা একটু লিখে নেই কত টাকা? 15,000 টাকা 20 তারিখ। এর আগে আমাদের ব্যালেন্সটা একটু লিখে নিতে হবে। 20 তারিখে টাকা হচ্ছে 15,000, নগদ টাকার ঘরে প্লাস, নগদ টাকার ঘরে প্লাস, নগদ টাকার ঘরে মাইনাস, অর্থাৎ হ্রাস পেয়েছে। পাওনাদারের ঘরেও মাইনাস হবে 15,000 টাকা, প্লাস চিহ্ন ইকুয়াল টু উদ্বৃত্ত 0 0 0 0 8 4,80,000, 4,80,000, এখানে হলো 50,000, এখানে নাই, এখানে বিয়োগ করলে 10,000 থাকে, প্লাস চিহ্ন 5,20,000 টাকা। সর্বশেষ আসবাবপত্র ক্রয় করা হলো 50,000 টাকা। এখানে আসবাবপত্র হিসাব
কি করা হয়েছে, আসবাবপত্র করা হয়েছে, কি দ্বারা ক্রয় করা হয়েছে, নগদ টাকা দ্বারা, নগদান হিসাব দুইটা। অর্থাৎ আসবাবপত্র এর উপাদান, নগদানও এর উপাদান, দুইটাই বাম দিক পরিবর্তন হয়েছে। একদিক পরিবর্তন হলে আমাদের রুলসটা ছিল একটা প্লাস আর একটা মাইনাস, অর্থাৎ আসবাবপত্র ক্রয়ের ফলে আমার নগদ টাকা কি হয়েছে, হ্রাস পেয়েছে, অর্থাৎ নগদ টাকা মাইনাস, তাহলে আসবাবপত্র তো বেড়েছে প্লাস, অর্থাৎ আসবাবপত্রের ঘরে প্লাস, নগদ টাকার ঘরে মাইনাস 50,000 টাকা। এখানে হচ্ছে নগদ টাকা মাইনাস, আসবাবপত্রের ঘরে প্লাস। এখন একটু যোগ বিয়োগ করে দেখি। এখন উদ্বৃত্তর ঘরে আমি, যেহেতু আমার সব লেনদেন পোস্টিং দেওয়া শেষ, তখন আমি এখানে লিখব হলো মোট। মোট কিভাবে লিখব, এখানে একটা দাগ দিব, এখানে আরেকটা দাগ দিব, দাগ দেওয়ার পরে মোট লিখব। অর্থাৎ এখানে হচ্ছে বিয়োগ করলে থাকে হলো 4,30,000, 50,000 বিয়োগ করলে এখানে যোগফল আসছে 50,000, এখানেও 50,000 সমান সমান এখানে 10,000 প্লাস 5,20,000, এটা হলো মোট। তাহলে এখানে দেখো 5,30,000 এদিকের যোগফল, আর এদিকেও 5,30,000, এ হলো মোট। এখন তুমি আরেকটা দাগ দিয়ে এখানে মোটের জায়গায় লিখতে হবে সমতা। সমতা 5,30,000 লেখা, এখানে দুইটা দাগ দিবা, এখানে একটা দাগ দিবা, এই দুইটা দাগের আর দরকার নাই, 5,30,000 দিয়ে দুইটা দাগ। এই হলো হিসাব সমীকরণের প্রভাব বা বিবরণী ছক। অর্থাৎ লেনদেন অধ্যায়ের ক নম্বর প্রশ্নে থাকে যে সমস্ত ঘটনা লেনদেন নয় তার পরিমাণ নির্ণয় করো, অথবা অনগদ লেনদেনের পরিমাণ নির্ণয় করো, অথবা নগদ লেনদেনের পরিমাণ নির্ণয় করো, অথবা ধারে লেনদেনের পরিমাণ নির্ণয় করো, অথবা প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। এই কথাগুলো ক নম্বরে থাকে। খ নম্বরে থাকে সমীকরণ পদ্ধতিতে লেনদেন কিনা ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরটা কিভাবে লিখতে হয় তা আমরা এখনও দেখাতে পারিনি, আজকে শুধু বিবরণী ছক দেখালাম। নেক্সট ক্লাসে সমীকরণ পদ্ধতিতে কিভাবে লেনদেন ব্যাখ্যা করতে হয় তা দেখাবো। আজকের আলোচনা থেকে তোমরা যেগুলো প্র্যাকটিস করতে পারবে, অর্থাৎ বিবরণী ছক করতে পারবে, সেটা একটু আমি আমাদের বইয়ের বলে দিচ্ছি। আমাদের বইয়ের সৃজনশীল 1-এর গ, বইয়ের সৃজনশীল 2-এর গ, বইয়ের সৃজনশীল 3-এর খ, বইয়ের সৃজনশীল 7-এর গ। অর্থাৎ এই প্রশ্ন দ্বিতীয় অধ্যায় থেকে, লেনদেন অধ্যায় থেকে এই সৃজনশীলগুলো তোমরা এই নিয়মে প্রভাবটা দেখাতে পারবে। আজকে এখানেই শেষ করছি। নেক্সট ক্লাসে সমীকরণ পদ্ধতিতে কিভাবে লেনদেন কিনা ব্যাখ্যা করতে হয় এই বিষয় নিয়ে আলোচনা করব, এবং লেনদেন অধ্যায়ে আরও টুকিটাকি বিষয়গুলো তোমাদের সামনে উপস্থাপন করব। এই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই বলে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।